ছোটবেলায় দাদি-নানিরা বলতো যে রাতে সে চুলো বাঁধে। এটা কি আসলে সত্য কিনা সেটাই আপনাদেরকে প্রমাণ করে আজকে দেখাবো। সাথেই মালয়েশিয়ার এমন এক জায়গার সন্ধান আপনাদেরকে দিব যেখানে আপনারা দাঁড়ালেই আপনার মাথার উপরে টুইন টাওয়ার দেখতে পাবেন। সো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শাড়িটা খুব পরিচিত লাগতে পারে। ইয়েস, এই শাড়িটা পরে আমি আমার বার্থডে সেলিব্রেট করেছি 2025-এর, এবং এই শাড়িটা আমাকে বেসিক্যালি আমার হাজবেন্ডই গিফট করেছিল। বাট তখন সে আমার হাজবেন্ড ছিল না, বাট আলহামদুলিল্লাহ সে এখন আমার হাজবেন্ড। তো যেহেতু আমি তাকে শাড়িটা পরে কখনো দেখাতে পারিনি, কারণ তখন আমি দেশে ছিলাম, তবে এখন তো আমি তাকে দেখাতে পারবো, তাই আমি বাংলাদেশ থেকে শাড়ি প্যাকেট করে নিয়ে এসেছি শুধুমাত্র তাকে পরে দেখাবো বলে। সো মার্কেটের ভিতর দিয়ে ঢুকেই কিন্তু আমি বের হয়ে গেলাম টুইন টাওয়ারের সামনে। So আজকে বেসিক্যালি এই জায়গাটাতেই আমরা যাব। সো এই জায়গাতে যেতে হলে মেট্রো করেও যেতে পারবেন, অথবা আপনারা চাইলে গ্র্যাবে করেও যেতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। তো মেট্রোতে উঠে আমি ওদেরকে দেখে এতটা অবাক হচ্ছিলাম যে বাচ্চারা কতটা আধুনিক এই জায়গার, যে দেখেন ওরা মেট্রোতে করে স্কুলে যাওয়া আসা করে। বাট আমার সময়গুলো আমার মনে পড়ে গেল যে আমরা আমাদের স্কুল জীবনে কত কিছুই না ফেস করেছি, বা আমাদের স্কুল জীবনটা কতটা ডিফারেন্ট ছিল। যাই হোক, দেখতে দেখতে সুরিয়া কেএলসিসি তে চলে আসছি। সো বেসিক্যালি আমরা আজকে সুরিয়া কেএলসিসি মার্কেটের পিছনে যেটা আছে কেএলসিসি পার্ক, আমি আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি এই পার্কটা নিয়ে আপনাদের সাথে আলাদা করে একটা ব্লগ শেয়ার করব। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি, যেহেতু আমি আজকে এই পার্কে শুট করতে এসেছি। তো আমার শাড়িটা কেমন লাগছে বা আমাকে শাড়িতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার পরা এই শাড়িটা নিয়ে আমি দেখলাম আমার রিলস ভিডিওতে অনেক ধরনের কোশ্চেন এসেছে যে শাড়িটা কোত্থেকে নিয়েছি, প্রাইস কত, এভরিথিং। তো আমি যদিও একটা ভিডিও করে একটা রিলসে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমার শাড়িটার প্রাইস আমি নিজেও জানি না, কারণ এটা গিফটের শাড়ি। আর সেকেন্ডলি শাড়িটা কোত্থেকে নিয়েছে সেটা আমি এখন পর্যন্ত জানি না, কারণ ও আমাকে এখন পর্যন্ত এই শাড়ির লোকেশন দেয়নি, কারণ ও ভালো মতো জানে যে শাড়ির লোকেশন দিলে আমি সে পেজে গিয়ে শাড়ির প্রাইসটা জিজ্ঞেস করব। তো সুরিয়া কেএলসিসির ভিতর দিয়ে আপনারা এই পার্কটায় প্রবেশ করতে পারবেন। অসম্ভব সুন্দর একটা পার্ক। এখানে আসলে আপনার কোনোভাবে মনে হবে না আপনি মালয়েশিয়াতে আছেন। ইউ ফিল লাইক দুবাই। মানে কিছুক্ষণের জন্য আপনার কাছে মনে হবে দুবাই চলে গিয়েছেন। তো এখানে আপনি এসে আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চা কাচ্চা বা আত্মীয় স্বজন নিয়ে খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা যদিও দুপুরবেলা গিয়েছি, দুপুরবেলা ওই ওয়াটার যেই ডান্সটা হয় সেই ডান্সটা দুপুরবেলা হয় না, এটা হয় বিকেলের পরে। যেহেতু আমার শুট ছিল সেহেতু আমার দুপুরে যেতে হয়েছে। আপনারা একটু ট্রাই করবেন বিকাল দিকে যাওয়ার। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনারা খুব সুন্দর একটা ইন্টেরিয়র পাবেন। আর ওই যে বললাম আপনার মাথার উপরে টুইন টাওয়ার দেখতে পারবেন। আপনি এখানে আসলে কিন্তু মাথার উপরে এত সুন্দর একটা টুইন টাওয়ার দেখতে পারবেন। সো আপনি দেখেন আপনার কিন্তু এক জায়গাতে বাই ওয়ান গেট টু পেয়ে গেলেন, মানে আপনি এখানে একটা পার্কও এনজয় করতে পারলেন, পাশাপাশি কিন্তু আপনি টুইন টাওয়ারটাও দেখতে পারলেন। সো সব মিলিয়ে আমার কাছে তো পার্কটা অসম্ভব ভালো লেগেছে। এখানে যে শুধুমাত্র ওয়াটার গেম হয় ব্যাপারটা এমন না। এই জায়গায় এই একটা পার্ক আছে যে পার্কটার ভিতরে এত সুন্দর, এত সুন্দর, পরিবেশটা জাস্ট বলার বাহিরে। এখানে আসলে 2 মিনিটের জন্য আপনার মনটা একদম শীতল হয়ে যাবে, কারণ আশেপাশে পুরো প্রকৃতি দিয়ে ঢাকা। আর উত্তরের সাইডে যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা মেবি চেনেন জিন্দা পার্ক নামের একটা পার্ক আছে আমাদের উত্তরায়। যারা উত্তরের সাইডে থাকেন তারা মাস্ট বি চিনবেন। জিন্দা পার্কের প্রথম দিকে যখন আমরা এন্ট্রি করি, এই এন্ট্রির সাইডে ঠিক এইরকম একটা ভিউ দেখা যায়। তো যারা গিয়েছেন তারা মাস্ট বি চিনবেন। আর এখানে যাওয়ার পরে না আমার ফিলিং গুলা কেমন জানি একটু মিলেমিশে গিয়েছে, মানে একদমই মেসি হয়ে গিয়েছে। কারণ এক সাইড দিয়ে আমি জিন্দা পার্কের ফিল পাচ্ছিলাম, আরেক সাইড দিয়ে আমি দুবাইয়ের ফিল পাচ্ছিলাম, আবার আরেক সাইডে টুইন টাওয়ারের জন্য মালয়েশিয়ার ফিল পাচ্ছিলাম। তো সব দিক থেকে মিলিয়ে ঝিলে কেমন একটা মিক্সড একটা ফিলিং চলে আসছে। তো পরবর্তীতে আমরা পার্কে একটু হাঁটাহাঁটি করি, নিজেদের মতো একটু সময় স্পেন্ড করি। আমি এতটুকু বলতে চাই পার্কটা এতটাই নীরব যে আপনারা খুব ভালোভাবে প্রকৃতির ডাক এবং পাখির কিচিরমিচির আওয়াজ, মানে সব মিলে আপনি খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর আমাদের দুইজনের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবেই সারা জীবন কাটাতে পারি। আমাদের সংসার জীবন যেন সুখের হয়, আমরা যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি। আর যারা আমাদেরকে কুনজরে দেখছেন বা আমাদেরকে নিয়ে বদনাম ছড়াচ্ছেন তাদের জন্য শুভকামনা রইলো, কারণ কুনজরে দেখে কেউ কখনো উপর দিকে উঠতে পারে না। তো এই দিক দিয়ে আমার জামাই শাড়ি ঠিক করে দিচ্ছিল, আমি তাকে আবার বলতেছি আশীর্বাদ। যাই হোক, তারপরে আমাদের অনেক পানি তৃষ্ণা লাগতেছিল, তারপর আমরা এখান থেকে পানি খাই। আর এখানের পানিগুলা এত ঠান্ডা ছিল, লিটারেলি আমার বোতল দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদিও সবসময় একটা বোতল ক্যারি করি, তো এই বোতলের মধ্যে পানি নেওয়ার পর পুরো বোতল মানে একদম ঘেমে গেছে ঠান্ডায়, মানে মনে হচ্ছিল কেউ একজন পাইপ দিয়ে ভিতর থেকে ঠান্ডা পানি দিচ্ছে। একটা বিষয় একটু আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা বাহির কান্ট্রিতে ঘোরাফেরা করবেন, আমার হিসাব মতে বাহির কান্ট্রিতে পানি কিনে খাওয়া আর গোল্ড কিনে খাওয়া একই। কারণ আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, এত টাকা দিয়ে পানি
কখনোই কিনে খাইনি। হাইয়েস্ট 15 থেকে 20 টাকা দিয়ে আমরা 1 বোতল পানি কিনে খেয়েছি। এখানে কিন্তু আপনি যদি পানি কিনে খেতে যান বাহিরে, তাহলে বাংলাদেশি টাকার 64 টাকা পড়বে হাফ লিটার একটা পানির বোতল। তো এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনি কি ওই পরিমাণ বড়লোক হয়েছেন কিনা 64 টাকা দিয়ে হাফ লিটার পানি কিনে খাবেন। আমি তো ভাই এত বড়লোক এখনো হইনি। কেউ যদি বোতল এখানে নিয়ে আসেন তাহলে বোতলও রিফিল করে নিতে পারবেন, আর যদি বোতল না নেন তাহলে হচ্ছে যে এরকম করে প্রেস করবেন, প্রেস করে সুল এরকম করে মুখ দিয়ে খাইতে পারবেন। যদি আমি ভালো মতো খাইতে পারতেছি না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য। তো আমি তো বলেই দিলাম যে বোতল না আনলে আপনারা কিন্তু চাইলে এভাবে পানি খেতে পারেন। এখানে বোতল ছাড়াও পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে, বাট আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছিল বলে আমি আর কি বেশি দেখাতে পারিনি আপনাদেরকে। তো ওই যে প্রথমে বললাম যে রাতে সে চুলও বাঁধে, আমি কিন্তু দেখেন শাড়ি থেকে একদম চট করে ওয়েস্টার্নে কনভার্ট হয়ে গিয়েছে। আমি সেদিন অনেক বড় একটা ব্যাগ ক্যারি করেছি, যেটা আমার জামাই সাহেব আসলে ক্যারি করেছে, বেসিক্যালি আমি ক্যারি করিনি। এবং আমার ওই ব্যাগে আমার ড্রেস এবং হিলস এভরিথিং ছিল। বলে না যে রাতে এসে চুলো বাঁধে, শাড়ি থেকে ওয়েস্টার্ন। এ আর কি একটু ভাবসাব নিচ্ছিলাম। তো এরপরে আমি লুভিসা এই শপটাতে চলে যাই। এই শপটা থেকে আমি কিছু শপিং করি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, মানে গিফটের জন্য, প্লাস আমার জন্যও শপিং করি। এবং এই শপটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, জাস্ট আমি বিলিভ করাতে পারবো না যে এখানে এত কিউট কিউট ইয়াররিংস, লকেট, ব্রেসলেট, এভরিথিং। সো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন এই শপটাতে মাস্ট বি ভিজিট করবেন, বিকজ এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা পাবেন। এটা যে শুধুমাত্র সুরিয়া কেএলসিসি তে আছে বিষয়টা এরকম না, এটা আপনারা কেএল সেন্টার, সুরিয়া কেএলসিসি, এটা আরো অনেক ব্রাঞ্চ আছে। সো বাকি মার্কেট গুলো একটু খুঁজে নিবেন, খুঁজে নিলে এটা পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে কিন্তু চলে আসবে। আর আমার এই ভিডিওতে যদি 50টার মতো কমেন্ট আপনারা করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য শুধুমাত্র এই শোরুমের একটা ভিডিও নিয়ে চলে আসবো। সো তাড়াতাড়ি করে কমেন্ট করেন যদি আপনারা দেখতে চান এই শোরুমে এক্স্যাক্টলি কি কি আছে এবং আপনি কি কি এখান থেকে কিনতে পারবেন। তো এরপর আমরা চলে যাই বেকারিতে। এই বেকারিতে আমরা সবসময় খাই। এই বেকারিটা অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। সো এই বেকারি থেকে আমরা যেই জায়গাতে থাকি না কেন বা যে অবস্থানে থাকি না কেন, ওই অবস্থাতে আমাদের ক্ষুধা লাগলে এই বেকারিটা পেলে আমরা এখান থেকে কিছু না কিছু ট্রাই করি। আপনারা মেবি আমার ফেসবুকের পোস্টেও দেখেছেন, কিছুদিন আগে আমরা প্যাভিলিয়নের সামনে ওদের যে ব্রাঞ্চটা ছিল সেই ব্রাঞ্চ থেকে খেয়েছিলাম। এক কথায় আমরা যখনই বের হই তখনই আমাদের চোখে যদি এই বেকারিটা পড়ে, আমরা এখান থেকে কিছু না কিছু কিনে খাবই, কারণ এখানের খাবারগুলো খুব ফ্রেশ থাকে, প্লাস হচ্ছে অনেক মজা হয়। তো এত বড় একটা লাইন ধরতে হবে আমার শুধুমাত্র এই 2টা খাবারের জন্য, এটাই বিদেশ, কিছু করার নাই। তো এরপর আমাকে খুব সুন্দর করে প্যাকেট করে খাবারটা দিয়ে দিল। এখন কথা হচ্ছে যে আমরা এই খাবারটা কোথায় বসে খাবো, এটা হচ্ছে মেইন স্ট্রাগল। তো এখানে একটা বিষয় হচ্ছে, এটা তো আর বাংলাদেশ না যে আপনার রাস্তায় বসে আপনি খেতে পারবেন না, বা রাস্তায় তো বাংলাদেশে আসলে কিছুই করা যায় না। এক কথায় আমাদের বাংলাদেশে তেমন পরিমাণ ফ্রিডম কিন্তু আমরা পাই না, যেটা বাহির কান্ট্রিতে আছে। বাহির কান্ট্রিতে তো আপনি এমনিতেই ফ্রিডম পাবেনই, প্লাস এই ধরনের ফ্রিডমও কিন্তু আপনি পাবেন। সো আমরা খুব সুন্দর করে রেল স্টেশনে বসেই কিন্তু খাচ্ছিলাম, এবং বিশ্বাস করেন একটা মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল না। প্লাস পয়েন্ট হচ্ছে বাহির কান্ট্রিতে আপনি রাস্তায় বসে খাওয়া, কারণ এখানে আপনার দিকে কেউ তাকাবে না এবং আপনাকে কোনো শেমও ফিল করাবে না। তো এরপরে আমরা কেএল সেন্টারে যাই, ওখানে আমাদের কিছু কাজ ছিল, ওই কাজগুলো একটু কমপ্লিট করি, যেটার কোনো ক্লিপস আমি নিই নাই। তো ওই কাজগুলো কমপ্লিট করতে করতে আমাদের রাতে ডিনারের টাইম হয়ে যায়। তো তারপর আমরা কেএফসি তে ঢুকি। তো একটা বিষয় একটু আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে কেএল সেন্টারের এই কেএফসি তে সব প্রতিবন্ধীরা কাজ করে, শুধু একজন মাত্র ক্যাশিয়ার আছে যে একমাত্র ভালো, বাকি যারা আছে সবাই কিন্তু অটিজম। মানে এইখানের নিয়মটা হচ্ছে এই কেএফসি তে যারা অটিজম শুধুমাত্র তাদেরকেই ওরা জব দেয়। সো এইটা যখন আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শুনেছি, আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল, মানে এত ভালো একটা অপরচুনিটি, মানে এই জিনিসটা আমি চাই প্রত্যেকটা দেশে করা হোক, বিকজ অফ এটা খুবই ভালো একটা অপরচুনিটি। আমাদের কান্ট্রিতে কিন্তু আমরা অটিজমদেরকে খুবই ছোট করে দেখি, বা আমরা ধরেই নিই যে তারা আসলে কোনো কিছুই করতে পারবে না জীবনে, এবং এই কারণে অনেক প্যারেন্টসরাও কিন্তু ঘাবড়ে যায় বা ওদেরকে অন্যরকম ভাবে দেখে। বাট দেখেন বাইরের কান্ট্রির রুলস কি, যে তারা অটিজমদেরকেই শুধুমাত্র এখানে জব দিবে, আদার্স কেউ আর এখানে জব করতে পারবে না, কোনো সুস্থ লোককে তারা এখানে জব দিবে না। সো আই জাস্ট সেলুট কেএফসি। কথা বলতে বলতে দেখেন এখান দিয়ে আমি আমার শাশুড়ির জন্য একটা রাইস কুকারও
কিনে ফেলেছি, যেটা আমি আগের ব্লগে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি বাংলাদেশে নেওয়ার জন্য দেখে গিয়েছি। তো ওটাই আমি বেসিক্যালি আজকে কিনে নিয়ে গেলাম। ব্লেন্ডারটা পাইনি, কারণ ব্লেন্ডারটা নেই, স্টক আউট হয়ে গিয়েছে, বাট আমি প্রি অর্ডার করে গিয়েছি। ইনশাল্লাহ পরের বার এসে ব্লেন্ডারটাও নিয়ে যাব। দেখতে দেখতে ব্লগটার একদম শেষের দিকে চলে এসেছি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। আজকের মতো এতটুকুই। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।